ক্যাবিনেটে ইসরায়েলপন্থীদের আধিক্য, নতুন বিভাগে দায়িত্ব পাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। বণ্টন করা হয়েছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। গাজায় ত্রাণ সরবরাহ ইস্যুতে নিরাপত্তা পরিষদে তেল আবিবকে তুলোধুনো সদস্য দেশগুলোর। ইসরায়েলের পক্ষে সাফাই যুক্তরাষ্ট্রের। হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার নির্দেশদাতা নেতানিয়াহু ভুগছেন নিরাপত্তাহীনতায়, বাংকারে কাটছে দিন। মাটির নিচেই সারছেন দাপ্তরিক কাজ। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনায় ডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সব পদে নিয়োগ পাচ্ছেন কট্টর ইসরায়েলপন্থীরা। মধ্যপ্রাচ্যের বিশেষ দূতের দায়িত্ব সামলাবেন ইসরায়েল ঘনিষ্ঠ স্টিভ উইটকফ। এছাড়া মন্ত্রিসভায় জায়গা পাবেন বিভিন্ন সময় তেল আবিবকে অন্ধ সমর্থন দেয়া আরও কয়েকজন। নতুন সরকারে বড় দায়িত্ব পাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। মসনদে বসার 2 মাস আগে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বণ্টন করে ফেলেছেন ট্রাম্প। গাজায় আগ্রাসন বন্ধে আরব মুসলিমরা এবার সমর্থন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। নির্বাচনী প্রচারণায় যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিলেও ট্রাম্প এখন প্রশাসনে বসাচ্ছেন একের পর এক ইসরায়েলপন্থী নেতাকে। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত সহিংসতা বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অঞ্চলটির মার্কিন দূত। এই পদে ট্রাম্প এবার বসাচ্ছেন ইহুদি ধনকুবের স্টিভ উইটকফকে। কূটনৈতিক অভিজ্ঞতা না থাকলেও ট্রাম্পের দীর্ঘদিনের গলফ খেলারে সঙ্গী পাচ্ছেন গুরুদায়িত্ব। জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ পাচ্ছেন ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনের কড়া সমালোচনা করা এলিসে স্টেফানিক। প্রথম লাতিন বংশোদ্ভূত নাগরিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সিনেটর মার্কো রুবিও। তিনিও তেল আবিবের কট্টর সমর্থক। আর প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ। মার্কিন সামরিক বাহিনীতে কাজের দীর্ঘ অভিজ্ঞতা আছে তার। মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন আলোচিত রাজনীতিক ক্রিস্টি নোয়েম। হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব পাওয়া নোয়েমের অধীনে থাকবে সিক্রেট সার্ভিসও। ট্রাম্পকে হত্যার চেষ্টার ঘটনায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছিল এই সংস্থা। ফ্লোরিডা সিনেটর মাইকেল ওয়ালশ হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আর গোয়েন্দা সংস্থা সিআইএর ডিরেক্টর হচ্ছেন জন র্যাডক্লিফ। ইলন মাস্কের জন্য তো রীতিমতো নতুন বিভাগই খুলছেন ট্রাম্প। হোয়াইট হাউসে ঢুকেই চালু করবেন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ, যার অধীনে অপচয় রোধে খরচ কমানো সহ সরকারকে বিভিন্ন পরামর্শ দিবেন বিশ্বের শীর্ষ ধনকুবের। তার ডেপুটি হিসেবে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামী। পরিবেশ ও সুরক্ষা সংস্থার প্রধান ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র জেলডিন। আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবিকে মনোনীত করা হয়েছে ইসরায়েলের রাষ্ট্রদূত। এর আগে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে প্রচার শিবিরের কোচেয়ার সুজি ওয়াইলসের নাম ঘোষণা করেছিলেন ট্রাম্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের আলটিমেটামকে পাত্তাই দিল না ইসরায়েল। গাজায় নির্দিষ্ট ত্রাণ প্রবেশে বেঁধে দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও ভ্রুক্ষেপ নেই তেল আবিবের। শর্ত না মানলে অস্ত্র সহায়তা বন্ধে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তা যেন বেমালুম ভুলেই গেছে ওয়াশিংটন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাকি সব দেশ এই ইস্যুতে তেল আবিবকে তুলোধুনো করলেও সাফাই গেয়েছেন মার্কিন প্রতিনিধি। সেই আশকারাতেই যেন গাজা পরিস্থিতি নিয়ে আবারও দম্ভের সাথে মিথ্যাচার করেছেন ইসরায়েলি প্রতিনিধি। থেমে নেই হত্যাযজ্ঞ, খাদ্যের অভাবে লাখ লাখ মানুষের হাহাকার, অপুষ্টিতে ধুঁকছে নবজাতকও। যুদ্ধ কবলিত উপত্যকায় জরুরি ত্রাণ প্রবেশের সব রাস্তা বন্ধ করে রেখেছে ইসরায়েল। গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে 1 মাস আগে তেল আবিবকে 30 দিনের আলটিমেটাম দিয়েছিল যুক্তরাষ্ট্র। দৈনিক 350 ট্রাক ঢুকতে হবে উপত্যকায়, নয়তো চাহিদা মতো অস্ত্র পাবে না নেতানিয়াহু প্রশাসন। এমন হুঁশিয়ারির সময়সীমা পেরিয়ে গেলেও অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং আরও খারাপ হয়েছে পরিস্থিতি। এরপরও অবশ্য অস্ত্র সহায়তা বন্ধ দূরে থাক, ইসরায়েলের পক্ষেই সাফাই গাইছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে তেল আবিবকে আবারও নামমাত্র সতর্ক করলেন মার্কিন প্রতিনিধি।
উত্তরে ত্রাণ সরবরাহ সহ ইসরায়েল কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। আবারও জোর দিয়ে বলতে চাই, জোর করে উচ্ছেদ বা দুর্ভিক্ষ পরিস্থিতি চাই না, যা যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। জাতিসংঘে বিভিন্ন দেশের প্রতিনিধিরা যেখানে বলছেন গাজায় নিষ্ঠুরতার সব মাত্রা ছাড়িয়ে গেছে, সেখানে ইসরায়েল দাবি করছে তাদের বিরুদ্ধে মিথ্যাচার চলছে। গাজার দুর্ভিক্ষের খবরও সত্যি নয় বলে দাবি করেন ইসরায়েলি প্রতিনিধি। মানবিকতার মুখোশ ধরে মিথ্যাচারের চর্চা হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে অসত্য তুলে ধরা হচ্ছে। আইপিসির রিপোর্ট বলছে গাজার উত্তরের পরিস্থিতি অনেক স্থিতিশীল এখন। তারা কিভাবে দুর্ভিক্ষের দাবি করে? ইসরায়েলের এমন বেপরোয়া আচরণে হতাশা প্রকাশ করলেন ফিলিস্তিনি প্রতিনিধি। যেসব বিষয়ে সতর্ক করেছিলাম সবই ইসরায়েল অস্বীকার করেছে। কি ঘটছে সবাই চোখের সামনে দেখছেন। ইসরায়েল দাবি করে ক্রসিং খোলা, ত্রাণের ট্রাক ঢুকছে, অথচ পুরো বিশ্ব সব মানবিক প্রতিষ্ঠান বলছে উল্টো কথা। পরিকল্পনা করে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করা হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি খসড়া প্রস্তাব দিয়েছে নিরাপত্তা পরিষদের 10 অস্থায়ী সদস্য। সমর্থন জানিয়েছে চীন, রাশিয়া। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েলি বর্বরতায় আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজা। প্রাণ গেছে কমপক্ষে 64 ফিলিস্তিনির। গাজা সিটিতে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। 3 দফা হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি এবং হতাহতের শিকার আল কারামা। হামলা হয়েছে বিভিন্ন আবাসিক এলাকা ও শরণার্থী শিবিরে। দের আল বালায় আশ্রিতদের তাঁবুতে বোমা ছড়েছে ইসরায়েলি বাহিনী। বেথলাহিয়া, নুসেরাত শরণার্থী শিবির ও খান ইউনিসেও হয়েছে নির্বিচার বোমাবর্ষণ। গাজায় 1 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে 43,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 200 রকেট ছুড়েছে হিজবুল্লাহ। উত্তরে নাহারিয়া শহরে হামলায় নিহত হয়েছে কমপক্ষে 2 জন। মঙ্গলবার 10টি রকেট প্রবেশ করেছে শহরটিতে। বেশিরভাগ ঠেকানোর দাবি তেল আবিবের। এর মধ্যে একটি আঘাত হেনেছে একটি গুদামে। আগুন ধরে যায় ভবনটিতে। হাইফায় একটি কিন্ডারগার্টেনে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট, তবে কেউ হতাহত হয়নি। উত্তরে আক্রে শহরে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। গত সেপ্টেম্বর থেকে ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা বেড়েছে। লেবাননে অভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইসরায়েল। মঙ্গলবার মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় 2টি গ্রামে বিমান হামলায় কমপক্ষে 28 জনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত 2টি বহুতল ভবন। দক্ষিণের বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছে গ্রামগুলোয়। তেল আবিবের দাবি, হিজবুল্লাহর ঘাঁটি ছিল হামলার লক্ষ্য, কিন্তু ওই অঞ্চলে নেই সশস্ত্র গোষ্ঠীটির তৎপরতা। দাহিয়ে এলাকাতেও 10 দফা বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। একটি মেডিকেল সেন্টার সহ বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত বেশ কিছু ভবন। 11টি স্থান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তেল আবিব বলছে, হিজবুল্লাহর কমান্ড সেন্টার এবং অস্ত্র কারখানা ধ্বংস করা হয়েছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণহানির শিকার 3,000-এর বেশি লেবানিজ। ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবের বাস্কেটবল খেলা চলাকালে গ্রিসের এক গ্যালারিতে উড়ল ফিলিস্তিনি পতাকা। মঙ্গলবার দেশটির রাজধানীতে ইসরায়েলি ক্লাবটির খেলার সময় গাজায় আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়। ক্ষুব্ধ অনেকেই প্রদর্শন করেন পতাকা। এ সময় বিশাল আকৃতির স্টপ জেনোসাইড লেখা ব্যানার নিয়েও হাজির হয়েছিল দর্শকরা। সম্প্রতি মাকাবি তেল আবিবের একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে দাঙ্গা পরিস্থিতি তৈরি করে নেদারল্যান্ডসে। আরব মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় ফিলিস্তিন বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ব্যাপক সংঘর্ষ হয়। ইরানের নাগরিকদের পাশে আছে ইসরায়েল এবং মুক্তমনা বিশ্ব, এ মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইসরায়েলের তুলনায় নিজ দেশের সরকারকে বেশি ভয় পায় ইরানিরা। ইসরায়েলের চেয়েও খামেনি প্রশাসনকে বেশি ভয় পায় তারা। ইরানের নাগরিকদের বলছি, আপনারা কি জানেন আপনাদের প্রত্যাশা চুরমার করতেই তারা এত এত অর্থ ব্যয় করে? আশা হারাবেন না। জেনে রাখুন, ইসরায়েল ও মুক্ত বিশ্ব আপনাদের পাশে আছে। গাজায় ধ্বংসযজ্ঞ আর হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার নির্দেশদাতা বেনিয়ামিন নেতানিয়াহু নিজের প্রাণ নিয়ে শঙ্কিত।
হামলার ভয়ে বেশিরভাগ সময় কাটাচ্ছেন বাংকারে, ভূগর্ভস্থ কক্ষে করেন অফিস, প্রয়োজনীয় সব কাজই সারেন মাটির নিচে সুরক্ষিত কামরায়। সিজারিয়ায় নিজ বাসভবনে ড্রোন হামলার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আতঙ্কে পিছিয়েছেন ছেলের বিয়ের তারিখও। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এসব তথ্য। ইসরায়েলের গর্ব আয়রন ডোম চুরমার করে গেল মাসে নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। মনুষ্যবিহীন আকাশযানটি আঘাত হানে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেডরুমের জানালায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় বাসভবন, কিন্তু বাড়িতে ছিলেন না নেতানিয়াহু। তবে হিজবুল্লাহর এ হামলার পর থেকে যেন ভয় কাটছেই না ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আতঙ্কে এখন দিনের বেশিরভাগ সময় বাংকারে কাটান নেতানিয়াহু। ভূগর্ভস্থ কক্ষেই সারছেন আনুষ্ঠানিক কার্যক্রম। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-এর বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটির দাবি, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে সচরাচর যাওয়া হয় এমন জায়গাগুলো এড়িয়ে চলছেন নেতানিয়াহু। পরিবর্তন করা হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের স্থান। নিরাপত্তা ঝুঁকির কারণে পিছিয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলায় সাক্ষ্য গ্রহণের সময়। আইনজীবীদের দাবি, বারবার একই জায়গায় উপস্থিত হলে ফাটল দেখা দিতে পারে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায়। নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছোট ছেলে আবনের বিয়ের তারিখও পিছিয়েছে নেতানিয়াহু। খুব শিগগিরই যে সে আয়োজন হচ্ছে না, সেটিও জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। অনিক রহমান, যমুনা নিউজ। বিবাহ বিচ্ছেদে আর প্রাক্তন স্ত্রীর সাথে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরই কাল হয়ে দাঁড়ালো চীনে গাড়ি চাপায় নিহত ৩৫ জনের। মানসিক অবসাদগ্রস্ত চালক ক্ষোভের বশে গাড়ি উঠিয়ে দেন স্পোর্টস সেন্টারের মাঠে শরীরচর্চারত নাগরিকদের ওপর। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে এমন তথ্য। গাড়ি চাপা দেওয়ার পর ভয়ে আতঙ্কে নিজেই নিজেকে জখম করেন ৬২ বছর বয়সী ওই চালক। বর্তমানে তিনি কোমায় রয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সুহাই শহরের এই স্পোর্টস সেন্টারের মাঠে শরীর চর্চা করছিলেন শতাধিক মানুষ। আচমকাই মাঠের প্রাচীর ভেঙে দ্রুতগতিতে ভেতরে ঢুকে পড়ে একটি এসইউভি। বেপরোয়া গতির ওই গাড়ির নিচে চাপা পড়েন বহু মানুষ। প্রাণ যায় কমপক্ষে ৩৫ জনের। স্থানীয় পুলিশের দাবি, ইচ্ছে করেই পথচারীদের চাপা দেয় গাড়িটির চালক, যিনি ভুগছিলেন মানসিক অবসাদে। বিবাহ বিচ্ছেদ আর স্ত্রীর সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই এমন কাজ করেছেন ৬২ বছর বয়সী ওই চালক। প্রাথমিক তদন্তে এমনটাই জানিয়েছে পুলিশ। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় নিজেই নিজেকে জখম করেন চালক মিস্টার ফ্যান। কোমায় থাকার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না পুলিশ। বিস্তারিত তদন্ত করছে প্রশাসন। এরই মধ্যে দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। $140 কোটিরও বেশি জনসংখ্যার দেশ চীনে এ ধরনের ঘটনা নজিরবিহীন। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটির জনসমাগমপূর্ণ স্থানগুলোতে সহিংস আক্রমণের মাত্রা বেড়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। জাতিসংঘের ২৯তম জলবায়ু বিষয়ক সম্মেলনে গিয়েও ইসরায়েলকে তুলোধুনো করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বললেন, গাজায় পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে তেল আবিব। মঙ্গলবার COP29 সম্মেলনের ভাষণে এসব কথা বলেন তিনি। দাবি করেন, ইসরায়েলি হামলার কারণে উপত্যকার মাটিতে যে পরিমাণ রাসায়নিক পদার্থ মিশেছে, তাতে ইতোমধ্যেই গাজার শিশুদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। এ সময় পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ীদের আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতার দাবিও জানান এরদোগান। নারী, শিশু, বৃদ্ধদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এর পাশাপাশি চলছে পরিবেশগত নিধনযজ্ঞ। ইসরায়েলি হামলার কারণে মাটিতে আর ভূগর্ভস্থ পানিতে যে রাসায়নিক পদার্থ মিশে যাচ্ছে, তাতে এরই মধ্যে গাজার শিশুদের ভবিষ্যৎ অন্ধকার। আমি মনে করি, যারা এই মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের পেছনে, তাদের আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আবারও বিশ্বকে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মঙ্গলবার COP29 সম্মেলনে দেয়া ভাষণে এই সতর্কবার্তা দেন তিনি। একই সঙ্গে বিপর্যয় রোধে পুরো বিশ্বকে একসাথে কাজ করার আহ্বানও জানান জাতিসংঘ মহাসচিব। এবারের সম্মেলন জলবায়ু খাতে অর্থায়নের পথে যত প্রতিবন্ধকতা আছে তা দূর করবে। উন্নয়নশীল দেশগুলোকে বাকু থেকে খালি হাতে ফিরতে দেয়া যাবে না। অবশ্যই একটি চুক্তি দরকার, এবং আমি নিশ্চিত এবার তা হবেই। এই মুহূর্তে আমাদের নতুন একটি আর্থিক লক্ষ্য প্রয়োজন।
COP29 সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের তুমুল সমালোচনা করলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা। তার অভিযোগ, সম্মেলনে দেয়া একজনের বক্তব্য অন্যরা শোনেই না। বক্তব্য চলাকালীন আড্ডা আর ছবি তুলে সময় কাটান বাকি নেতারা, এমনটাও মন্তব্য করেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী। তার দাবি, নেতাদের মতো বাকি বিশ্বের মানুষের কাছেও সম্মেলনে দেয়া বক্তব্যের কোনো মূল্য নেই। এ কারণে লিখে আনা বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান এদি রামা। This annual global event. What does this mean? Thank you, Your Excellency. Where the organizers আমি আমার প্রস্তুত করে আনা বক্তৃতা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ গতকাল থেকে দেখছি নেতাদের লাউঞ্জে টেলিভিশন স্ক্রিন সাইলেন্ট করা। যখন এখানে কেউ বক্তব্য রাখে তখন বাকিরা একসাথে খাওয়া দাওয়া, পান, আড্ডা আর ছবি তুলে সময় কাটায়। বলতে গেলে আমাদের বাস্তব জীবনও প্রতিদিন ঠিক এমনটাই ঘটছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই নিয়ে আমাদের এসব বক্তব্য কোনো পরিবর্তনই আনতে পারে না। ভোট কেন্দ্রে কর্মরত এক নির্বাচনী কর্মকর্তাকে চড় মারলেন এক প্রার্থী। শুধু চড় মেরেই ক্ষান্ত হননি, গলা ধাক্কা দিয়ে ওই কর্মকর্তাকে কেন্দ্র থেকে বের করে দেন ওই স্বতন্ত্র প্রার্থী। ভারতের রাজস্থানে হয়েছে এমন ঘটনা, যার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ভিডিওটিতে দেখা যায় দায়িত্বরত এক সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে চড় দিয়ে তাকে শারীরিকভাবে হেনস্থা করছেন নরেশ মিনা নামের ওই স্বতন্ত্র প্রার্থী। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। ভোট কেন্দ্রের নিরাপত্তার তদারকিতে ছিলেন অমিত চৌধুরী নামের ওই কর্মকর্তা। অভিযুক্ত নরেশ মিনা কংগ্রেস থেকে বরখাস্তকৃত নেতা, যিনি রাজস্থানের উপনির্বাচনে দেউলি উনিয়ারা আসনে লড়ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ। মঙ্গলবার হোয়াইট হাউসে কুশল বিনিময় করেন এই দুই নেতা। সাক্ষাতে গাজা ও লেবাননে চলমান যুদ্ধের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয় বাইডেন হারজগের মধ্যে। আলোচনা হয় মধ্যপ্রাচ্যে ইরানের সার্বিক তৎপরতা নিয়েও। কোনোভাবে তেহরান যাতে তার অসৎ উদ্দেশ্য পূরণ করতে না পারে, সেটি হোয়াইট হাউসের পরবর্তী উত্তরসূরির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন জো বাইডেন। ভবিষ্যতেও তেল আবিবের প্রতি সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশিংটনের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন ইসরায়েলি প্রেসিডেন্ট। চাকরি ছাড়লেন সৌদি আরবের $500 বিলিয়ন মেগা প্রকল্প নিয়মের সিইও নাদমি আল নাসের। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে নিয়ম কর্তৃপক্ষ। ভবিষ্যতের শহর খ্যাত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এই ড্রিম প্রজেক্টের সিইও হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন তিনি। নাদমির পাশাপাশি চাকরি ছেড়েছেন প্রকল্পের আরও বেশ কয়েকজন কর্মকর্তা, যদিও তাদের চাকরি ছাড়ার কোনো কারণ প্রকাশ করা হয়নি। আয়মান আল মুদাইফারকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা জুড়ে লোহিত সাগর তীরে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এই শহর। 16টি অঞ্চল নিয়ে হবে নিয়ম, যার আকার 33টি নিউ ইয়র্ক সিটির সমান। পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রী নিয়ে সিন্ধু নদীতে পড়েছে বাস। এতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। গিলগিট বালতিস্তান প্রদেশে স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঘটে এই দুর্ঘটনা। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। বাসটির গন্তব্য ছিল পাঞ্জাব প্রদেশ। নিহতদের সবাই একে অপরের নিকটাত্মীয়। কর্তৃপক্ষ জানায়, বিয়ের আয়োজন শেষে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি। এর আগে গত আগস্টে দেশটির পৃথক দুটি বাস দুর্ঘটনায় অন্তত 36 জনের মৃত্যু হয়। দর্শক, যমুনা আইডেস্কে এখন ছিল এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।